বেশ কয়েকদিন আগের ঘটনা। এক আত্মীয়ের বিয়ে বাড়ি। হাসি, আড্ডা, কোলাহলে ভরা পরিবেশ। আত্মীয় স্বজনরা অনেক দিন পর একসঙ্গে হয়েছে, তাই গল্পের আসর জমে উঠেছে বেশ। সে ভিড়ের মধ্যেই রীতা দেবীকে দেখে এক আত্মীয়া হেসে বললেন, "কি রীতা, কেমন আছো? তোমার তো এখন খুব ভালো থাকার সময়। ছেলে চাকরি করছে, বৌমাও চাকরি করে, তোমাকে নিশ্চয় ভরিয়ে রেখেছে ওরা।" রীতা দেবী হালকা হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে যেন একটু ক্লান্তির ছাপ ছিল। "ভালোই আছি গো, তবে তোমরা যতটা ওপর থেকে ভাবো ততটা নয়। ছেলে কলেজে পড়ার সময় থেকেই ওই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। চাকরি পাওয়ার পর স্পষ্ট জানিয়ে দিল ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। একমাত্র ছেলে, তাই না করে উপায় ছিল না। এখন দেখছি চাকরিওয়ালা বউ মানে আলাদা ঝামেলা। বাইরে থেকে যত ভালো দেখায়, ভেতরে ততটা নয়।" যিনি কথা বলছিলেন তিনি রীতা দেবীর পিস্তত ননদ, রেখা দেবী। তিনি যোগ করলেন, "তা তোমার বৌমা তো ঘরোয়া মেয়ে মনে হয়, নিশ্চয়ই লক্ষ্মী।" রেখা দেবী একটু তাচ্ছিল্যের সুরে বললেন, "লক্ষ্মী নাকি জানি না, অফিস যায় সকাল 10টায়, ফেরে রাত 8:30টায়। সংসার সামলাবে কে? আমার তো বয়স হয়েছে, অসুখ বিসুখ হলে দেখবে কে? ছেলে আবার দূরে চাকরি করে, 3-4 মাসে একবার আসে, তাও অল্প দিনের জন্য।" রেখা দেবী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, "মাসের বেতনটা কি করে? সব সংসারে দেয়, না বাপের বাড়িতে?" "বাপের বাড়ি খুব একটা যায় না, সময় পাই না, যা দেয় সংসারেই দেয়। তবে আমি তো ভাবি এইভাবে সারাদিন বাইরে থাকলে আমার দেখাশোনা করবে কখন?" এই সমস্ত কথোপকথন খুব কাছে দাঁড়িয়ে শুনছিল রীতা দেবীর বৌমা শ্রীপর্ণা। আত্মীয়দের ভিড়ে কেউই খেয়াল করেনি, সে সব শুনেছে। প্রথমে সে চুপ ছিল, কিন্তু আর সহ্য করতে পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে শান্ত গলায় বলল, "মা, আপনারও তো দেখছি বৌমাদের খুব ভালো বিচার করছেন। আপনি বলছেন চাকরিওয়ালা বউ আপনার পছন্দ নয়, কিন্তু সেটা আগে কখনো বলেননি।" রীতা দেবী ও রেখা দেবী দুজনেই চমকে উঠলেন। শ্রীপর্ণা থামল না। "আমি অফিসে যাওয়ার আগে বাজার থেকে শুরু করে রান্নাঘরের সব কাজ সেরে তবেই বের হই, আবার ফিরে এসে বাকি কাজ করারও চেষ্টা করি। আপনার ছেলে তো দূরে থাকে, আপনার ওষুধ, ডাক্তারের চেক আপ, প্রয়োজনীয় সব কিছু আমি সামলাই। আমার বেতনের বেশিরভাগ টাকাও সংসারে খরচ হয়ে যায়।" তার কণ্ঠ এবার একটু কাঁপল, কিন্তু চোখে দৃঢ়তা। "সমস্যাটা আসলে অন্য জায়গায় মা। আপনারা শাশুড়িরা খুব কমই খুশি হতে জানেন। যতই করি দিনের শেষে বৌমা হিসেবে কখনোই ভালো হতে পারি না।" একটু থেমে সে আরও বলল, "আপনার নিজের মেয়েও তো চাকরি করে, তাকে তো ফোন করে বলেন, সব কাজ তুই করিস কেন, একটু বিশ্রাম নে। কিন্তু আমি কি আপনার মেয়ের মতো নই? আমার জন্য তো কোনোদিন আপনাকে চিন্তিত হতে দেখি না। আজ বিয়ে বাড়িতে এসে যেন বিচার সভা বসিয়েছেন।" চারপাশে তখন নিস্তব্ধতা, কেউ কথা বলছে না। শ্রীপর্ণা ধীরে বলল, "একটা কথা আছে না, দাঁত থাকতেই কেউ দাঁতের মর্যাদা দেয় না। আমি মেনে নিচ্ছি, যতই করি না কেন হয়তো কোনোদিন আপনাদের কাছে পুরোপুরি ভালো হতে পারবো না, তবু কর্তব্যটা আমি করব, কারণ এটা আমার দায়িত্ব।" এ কথা বলে সে সরে গেল। রীতা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন। তার মুখে আর কোনো কথা নেই, শুধু যেন নিজের ভেতরের কোথাও একটা ধাক্কা লেগেছে। সেদিনের সেই ঘটনায় উপস্থিত অনেকেই বুঝেছিলেন, সমস্যা সবসময় কাজের নয়, দৃষ্টিভঙ্গির। কিছু মানুষকে যতই খুশি করার চেষ্টা করা হোক,
তারা কখনোই সন্তুষ্ট হন না। তাই অন্যের মন জুগিয়ে আপন হওয়ার চেয়ে নিজের মর্যাদা বজায় রেখে নিজের মতো করে বাঁচাই হয়তো সবচেয়ে বড় শক্তি। চাকরিওয়ালা বৌমা হোক বা গৃহবধূ বৌমা, নিজেদের দৃষ্টিভঙ্গি না পরিবর্তন করলে কোনো বৌমাই তার শাশুড়ির কাছে ভালো হতে পারে না। আর একটা অনুষ্ঠান বাড়িতে গেলেই বেশিরভাগ শাশুড়িরা যেখানে বৌমাদের বিচার সভা খুলে বসেন। আমার মনে হয় যে বিচার সভা না করে নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করা খুবই প্রয়োজন। আজকের গল্পটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন।